ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णां जगद्गुरुं पादपद्मे त्रयस्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते जतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे कालिन्दे फुल्लकमले माधवेनाक्रीडाळत ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरुं लोकनायक। অবতার পুরুষের জগৎ কল্যাণ বা জীব উদ্ধার কার্য সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য প্রয়োজন হয় অন্তরঙ্গ পার্ষদ বা বিশেষত ত্যাগী সন্তানদের। উদ্দেশ্য জগতের কল্যাণে তাদের নিয়োজিত করা। শ্রীরামকৃষ্ণ তার সাধনলব্ধ সম্পদ লাভের পর কাতরভাবে অন্তরঙ্গ ভক্তদের জন্য জগৎজননীর কাছে প্রার্থনা করেছিলেন। দক্ষিণেশ্বরের কুটিবাড়ির ছাদে উঠে তিনি ডেকেছেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়। তিনি নিজেমুখেই বলেছেন যে কোনো মা এমন করে তার সন্তানদের ডাকেননি। এরপর থেকেই তার অন্তরঙ্গ পার্শ্বদের আগমন শুরু হলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, লণ্ঠনের নিচে অন্ধকার, দূরে তার আলো পড়ে। তেমনি দক্ষিণেশ্বরে থাকা সেখানকার লোকেরা ঠাকুরকে জানতেও পারেনি। এমনকি যারা রানী রাসমণির ঠাকুর বাড়িতে ফুল তুলতে বা মন্দিরে গঙ্গার ঘাটে স্নান করতে আসতেন, তারা অনেকেই ঠাকুরকে দেখেছেন, কথাও বলেছেন, কিন্তু ঠাকুরকে তারা কোনোদিন বোঝার চেষ্টা করেনি, বুঝতে তো পারেনি, চেষ্টাও করেনি। অথচ তাদের অনেকের সাথেই ঠাকুরের পরিচয় ছিল, অনেকের বাড়িতেই ঠাকুর গেছেন। আবার এদের অনেকেই ছিলেন নিষ্ঠাবান হিন্দু গৃহস্থ, যা ব্যক্তিগতভাবে গৃহদেবতা সেবা, জপ, পাঠ এবং পরমার্থ চিন্তা এসব নিয়ে থাকত। কিন্তু তারা ঠাকুরকে মনে করত একজন মাড়েদের ঠাকুর বাড়ির কালী পূজারী বা পাগলা বামন। এরকম অবশ্য হয়েছিল আগেও, যে নদিয়ার নিমাইকেও নদিয়ার মানুষ চিনতে পারেনি। আবার কেশববাবু প্রভৃতিরা ঠাকুরের কাছে আসছেন দলবল নিয়ে, শিক্ষিত সম্প্রদায় ঠাকুরের কাছে আসছেন। এসব দেখে তারা বলতেন, ও এসব কলকাতার হুজুগ। যাই হোক, এইসব বিষয়ে তাদের একটা উদাসীনতা ছিল। তো ঠাকুর এই যে গ্রামবাসী দক্ষিণেশ্বরের আশেপাশে বিভিন্ন জনের বাড়িতে পাঠ বা কীর্তন, ভগবত কথা শুনতে যাইতেন, এইরকম একটা আবহাওয়ার মধ্যে দক্ষিণেশ্বর বা তৎপার্শ্ববর্তী গ্রামসমূহের মধ্যে একটিমাত্র কিশোর ঠাকুরের প্রতি আকৃষ্ট হয়েছিল। তিনি আর কেউ নন, পরবর্তীকালে যিনি রামকৃষ্ণ সঙ্গে স্বামী যোগানন্দ নামে পরিচিত, যার পূর্বাশ্রমের নাম শ্রী যোগীন্দ্রনাথ রায়চৌধুরী। স্বামী যোগানন্দের জন্ম ও পৈতৃক বাসভূমি দক্ষিণেশ্বর গ্রামে। সুবিখ্যাত সাবর্ণ চৌধুরী বংশের একটি শাখা এখানে বাস করত। যোগানন্দের আবির্ভাবে এই বংশ অবশ্যই পবিত্র হয়েছিল। তার পিতার নাম ছিল নবীনচন্দ্র চৌধুরী। স্বামী যোগানন্দ তার জীবন কাহিনী নিজে মুখে বলেছেন। কাকে না, শ্রীরামকৃষ্ণ পুঁথি রচয়িতা শ্রী অক্ষয় কুমার সেনকে
94 খ্রিস্টাব্দে বলরাম মন্দিরে দক্ষিণ দিকের বারান্দায় বসে। পাশে একজন ছিলেন শ্রোতা হিসাবে, তিনি হলেন কুমুদ বন্ধু সেন। সেই কুমুদ বন্ধু সেন পরে অনেক কিছু স্মৃতিচারণা করেছেন, তা থেকে আমরা কিছু কিছু শুনব। যোগানন্দ স্বামী বলেছেন যে ছেলেবেলা থেকে আমার মনে হতো যেন এই পৃথিবীতে আমার বাড়ি নয়। আকাশের দিকে তাকালেই মনে হতো যেন ওইসব নক্ষত্র লোকের নিকট কোনো এক লোক থেকে আমি এসেছি। যখন সমবয়স্ক ছেলেরা আমাকে খেলতে ডাকতো তখন মনে হতো এরা আমার কেউ নয়, আমার খেলার সঙ্গী সব ওই আকাশ লোকে আছে। আমি তাদের সাথে খেলতে চাইতাম না। আমার মনে একটা অস্পষ্ট ছায়ালোক ভেসে উঠত। একটা অন্যমনস্কভাবে সবসময় থাকতাম। এই সময় আমি ঠাকুরের নাম শুনেছি। পৈতে হবার পর রাসমণির বাড়িতে বাগান বাড়িতে আমি ফুল তুলতে যেতাম। ঠাকুরকে দর্শন করার জন্য বা কাছে যাবার জন্য একটা টানও অনুভব করতাম, কিন্তু ঘরে লোকের ভিড় দেখে ঢুকতে সাহস হতো না। একদিন একটি ফুল পাওয়ার আশায় একজন অতি সাধারণ পোশাক পরিহিত একজনকে বাগানের মালি ভেবে সেই ফুলটি দেবার আদেশ করলাম বা ফুলটি পাওয়ার আদেশ করলাম। পরে দেখলাম কেশবচন্দ্র প্রভৃতি, যাকে পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ বলিয়া প্রচার করেন, তিনি। হঠাৎ একদিন ঠাকুর আমাকে দেখে আমার পরিচয় জানতে চাইলেন। ঠাকুর আগে অনেকবার যোগীন মহারাজের বাড়িতে গেছেন, ভাগবত পুরাণাদি কথা শুনতে গেছেন, এসব ঠাকুর তাকে বলেছিলেন। আর যোগীন মহারাজের পিতা নবীনচন্দ্র রায়কে ঠাকুর খুব ভালোভাবে চিনতেন, আর সেই জন্যই অতি সহজেই যোগীন মহারাজকে ঠাকুর আপন করে নিয়েছিলেন। ঠাকুর বলতেন, তুই এখন নতুন ব্রহ্মচারী, ঠিক নিয়মিত সন্ধ্যানিক আর গায়ত্রী জপ করবি। এখন তো সব জানাশোনা হলো, আর ভয় কি, তোর যখন মন চাইবে তখনই আসবি। সেই থেকে প্রায় ঠাকুরের কাছে চলে আসতাম। বাড়ি ভালো লাগতো না, সর্বদা মনে হতো তার কাছে চলে যাই। কোনো দিন রাত্রে তার কাছে থেকেও যেতাম। ভগবানকে লাভ করাই মানব জীবনের চরম সার্থকতা, এটি দৃঢ় হলো। শ্রী ঠাকুরের কৃপায় ও উপদেশে ধারণা হলো যে ঈশ্বরের প্রধান অন্তরায় কাম কাঞ্চনে ভোগাসক্তি। মনে মনে পণ করলাম, সাধু হব, বিবাহ করিব না। বিশেষত বিবাহ করলে এই মহাপুরুষের কৃপা থেকে বঞ্চিত হব। যোগীন মহারাজ প্রবেশিকা পরীক্ষার পর আর পড়াশোনা করতে চাইলেন না। এদিকে পিতা জমিদারি ঠিকমতো চালাতে না পারার জন্য সংসারের অভাব অনটন ক্রমেই বাড়তে থাকে। বিষয়ী জমিদার পিতা চান পুত্র বৈষয়িক শিক্ষা লাভ করে সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনুক। কিন্তু যোগীন মহারাজের উদাসীনতা দিন দিন বাড়তেই থাকে। ঠাকুরের কাছে আসা যাওয়া, ঠাকুরের কাছে রাত্রে থাকা, জপ ধ্যান তন্ময়তা, এসব দেখে বাবা মা খুবই চিন্তিত বা উদ্বিগ্ন হলেন। তখন তারা ঠিক করলেন যে তাকে কানপুরে মেসোর কাছে পাঠিয়ে দেওয়া হোক। কানপুরে মেসোর কাছে যখন যোগীন মহারাজকে পাঠানো হলো, তখন ওখানে তার এই জপ ধ্যান বা উদাসীনতার মাত্রা আরও বেড়েই গেল। প্রথমত উনি কাজের জন্য এখানে এসেছিলেন, কাজ প্রথমে পাচ্ছিলেন না। আর এই জপ ধ্যানের মাত্রা বাড়তে থাকার জন্য মেসমশাই ভাবলেন যে এর এখন এই সমস্যার একমাত্র সমাধান আমাদের বাঙালি সমাজে যা হয়, বিবাহ দেওয়া।
তিনি সব কিছু জানিয়ে বাবা মাকে, তার যোগীন মহারাজের বাবা মাকে চিঠি দিলেন। আর একটা বলা দরকার, মেসোমশাইয়ের এই আধ্যাত্মিক জীবন সম্পর্কে অতটা জ্ঞান ছিল না। উনি এ ব্যাপারে এই জপ ধ্যান বা তন্ময়তার ব্যাপারে একটু অজ্ঞ ছিলেন, যার ফলে তিনি এটাকে অন্য চোখে দেখেছিলেন। যাই হোক, চিঠি পেয়ে বাবা মা তখন বিবাহের সব আয়োজন করে যোগীন মহারাজকে মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে শীঘ্রই চলে আসতে বললেন। চিঠিতে মায়ের অসুখের সংবাদ পেয়ে যোগেন মহারাজ বাড়ি ফিরে এলেন। এসে দেখলেন তার মা সম্পূর্ণ সুস্থ, কিন্তু নীরবে একটা আনন্দ অনুষ্ঠানের আয়োজন চলছে। তারপর তিনি জানতে পারলেন যে তার বিবাহে ঠিক করা হয়েছে, কিন্তু বিবাহ তো তিনি করবেন না, স্পষ্ট বাবা মাকে জানিয়ে দিলেন। শুরু হলো বাবা মা, এদিকে মা বিবাহের জন্য নানা রকমভাবে বোঝাতে থাকেন যোগীন মহারাজকে, কারণ ইতিমধ্যে যোগীন মহারাজের বাবা কন্যাপক্ষকে কথা দিয়েছেন, আর মায়ের উষ্ণ অশ্রু, এই দুয়ের মধ্যে পড়ে যোগীন মহারাজ এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়েন। শেষে তার মা যখন যোগীন মহারাজকে আমার জন্য বিয়ে করো এই ধরনের কথা বলেন, তখন যোগীন মহারাজ, মাতৃভক্ত যোগীন মহারাজ আর 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 নিজের এতে ঠিক থাকতে পারলেন না। বিবাহ সম্পন্ন হলো প্রাণহীন এক যুবকের সাথে। সেই বিবাহে কোনো প্রাণ ছিল না। তো যাই হোক, বিবাহের পর নির্জীবের মতো জীবনযাপন করছেন, এটা ঠাকুর জানতে পেরেছিলেন। তাই ঠাকুর বারবার যোগীন মহারাজকে দক্ষিণেশ্বরে দেখা করার জন্য ডাকতে থাকেন, কিন্তু যোগীন মহারাজ যেতে চাইলেন না। কারণ কী করে তিনি ঠাকুরের কাছে যাবেন? তিনি ঠাকুরকে কথা দিয়েছিলেন, সাধু হব, সাধু পরমার্থ লাভ করব, ব্রহ্মবিদ্যা লাভ করব। যেমন আমাদের ক্ষেত্রে অনেকেরই হয়, আমাদের সাথে সঙ্গ করে জয়েন করার জন্য সব রকম প্রস্তুতি নেয়, কিন্তু কোনো কারণে পারে না। দেখা গেল সে তখন এই লজ্জায় আমাদের বিশেষত যার সঙ্গে এই ধরনের আলোচনা, অনেক কথাবার্তা হয়, তখন তার সামনে আসতে লজ্জা পায়। এটা একদম। আর ঠাকুর তাকে কত কামকাঞ্চনের কথা বলেছেন, কামকাঞ্চন ত্যাগের কথা বলেছেন। আর যোগীন মহারাজ ভাবছেন, আজ আমি নিজেই কামকাঞ্চনের দাস হয়ে আছি, কী করে ঠাকুরের কাছে যাব, কী করে মুখ দেখাবো। যাই হোক, তিনি যেতে চাইছিলেন না। তো ঠাকুর তখন একটা ফোন দিয়ে আঁটলেন, কি সবই একটা নাটকের মতো। যদিও কিছুদিন আগে দক্ষিণেশ্বরের এক কাজের লোকের জামা তৈরি করার জন্য ঠাকুর যোগীন মহারাজকে কিছু টাকা দিয়েছিলেন। তো জামা কাজ তো হয়ে গেছে, কিন্তু বাকি হিসাব সে দেয়নি। তো ঠাকুর সেইটাকে পুরনো কাসুন্দি টেনে আনা বলে, আর তিনি আবার এই একটা আছে, ওকে ডেকে আনার বলে তিনি যোগীন মহারাজের সম্পর্কে এরকম বললেন যে সে কীরকম ছেলে, এখানকার সব এ করলো, কাজ করে দিল, কিন্তু বাকি হিসাব দেয় না। তার বংশমর্যাদার অভিমান এতে আভিজাত্যে আঘাত করলেন ঠাকুর। আর যাই হোক, দক্ষিণেশ্বরের সাবর্ণ বংশধর তো, তার তো থাকবে একটু। এই কথা শুনে যোগীন মহারাজের মনে একটা চঞ্চল বা অস্থিরতা আর এসব ছিলই। তারপর তিনি ভাবলেন যে ঠাকুর তো হয়তো কৃপাসিন্ধু, অন্তর্যামী, তিনি কি আমার অবস্থা জানেন না? এসব সত্ত্বেও তিনি আমাকে এই ধরনের কথা বললেন, আমি কি এতই ছোট? তখন ঠিক আছে, আমি যাব আর পয়সা ফিরে বাকি হিসাব বুঝিয়ে দিয়ে আসবো।
তো তিনি গেলেন, গিয়ে দেখছেন পঞ্চবটিতে ঠাকুর বিজয়কৃষ্ণ গোস্বামীর সাথে কথাবার্তা বলছেন। তো ঠাকুর যোগিনকে দেখেই কাপড়টা যা হয় যেমন ঠাকুর থাকতেন সেইভাবে এসে প্রথম কথা, বিয়ে করেছিস তো কী হয়েছে? তারপর নিজের বুকে হাত রেখে বলছেন, এখানকার কৃপা থাকলে লাখটা বিয়েতেও তোর কিছু হবে না। তুই তোর সহধর্মীকে একদিন আমার কাছে নিয়ে আসিস, শনিবার বা মঙ্গলবার। ঠাকুর এই শনিবার আর মঙ্গলবারটাকে অনেকবার উনি বলেছেন, যারা তার প্রিয় অন্তরঙ্গ তাদেরকে আসতে বলেছেন। মানে এটা আমাদের জন্য যে শনিবার মঙ্গলবার বিশেষ দিন বলতেন, মধুবার। এই শনি হয়তো ওই দিন মায়ের বিশেষ প্রকাশে, জানি না এর পেছনে আর কী আছে কারণ। তো শনিবার মঙ্গলবার নিয়ে আসিস, আমি সব ঠিক করে দেব। তো ঠাকুরের এইসব কথাতে যোগীন মহারাজ তো আর কি যেন তার সেই পুরনো সংকল্পে একটা অবাধ দৃঢ় সফল পেলেন যেন একটা, যে তিনি আবার তার সাধন জীবন শুরু করতে পারবেন, আবার ঠাকুরের কাছে আসতে পারবেন। এই আনন্দে তিনি সেদিন দক্ষিণেশ্বর ত্যাগ করলেন। আর বলা যেতে পারে এই বিবাহই যেন ঠাকুরকে, যোগীন মহারাজকে ঠাকুরের আরও অন্তরঙ্গ, আরও আপনার, আরও কাছে এনে দিলেন। বিবাহ তিনি করলেন সংসারে, কিন্তু সংসারে তিনি বদ্ধ হলেন না। তো আস্তে আস্তে ঠাকুরের কাছে আবার আগের মতো আসা যাওয়া শুরু, আবার সেই উপদেশ, আবার সেই তার দিনগুলো খুব আনন্দেই কাটতে লাগলো। আর ঠাকুরও তাকে এবার আস্তে আস্তে যুগোপযোগী সাধক হিসেবে গড়ে তুলতে শুরু করলেন নানা রকম উপদেশের মাধ্যমে। কারণ জমিদার বংশে জন্ম হলেও যোগীন মহারাজের বাস্তব জ্ঞান বা বিষয় জ্ঞান ছিল না বলেই চলে। অতি সরল মনে ছিলেন। আর ঠাকুর তাকে এই নানা রকমভাবে শিক্ষা দিতে শুরু করলেন। কীরকম? আর ঠাকুরের শিক্ষা প্রণালীটা ছিল একটা অদ্ভুত ব্যাপার। তিনি তার শিষ্যদের মধ্যে কাকে কীভাবে শিক্ষা দেবেন তা তিনি জানতেন। কারণ শিষ্যদের ভাব, প্রকৃতি এক একজনের এক এক রকম ছিল। তো প্রকৃতি ও ভাব অনুযায়ী ঠাকুর তাদের গড়ে তুলেছিলেন। এই যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, আর যাকে যেমন তাকে তেমন। এই প্রণালী মেনেই ঠাকুর তার শিক্ষা প্রণালী বিস্তৃত হইত। স্বামী যোগানন্দের জীবনেও এইভাবে ঠাকুর কিছু কিছু শিক্ষা দিয়েছিলেন। যোগানন্দ মহারাজ আধ্যাত্মিক জীবনে ভরপুর হলেও বিষয়ক্ষেত্রে অনেক বিষয় অনভিজ্ঞ ছিলেন। তিনি বিশ্বাস করতেন ধর্মজীবনে বিশ্বাসই মূল, প্রথম সোপান। এই বিশ্বাস ছাড়া ধর্ম হয় না। কিন্তু বিবেক বুদ্ধি বাদ দিয়ে তো আর যদি আমরা বিশ্বাসের উপর ভর করে কাজ করি তাহলে নানা রকমভাবে ঠকতেও হয়, আর নানা রকম বিপদও হতে পারে। তাই ঠাকুর তাকে সংশোধন করে দিলেন। কীভাবে? ওই ঠাকুর বলছেন, ভক্ত হবি তো বোকা হবি কেন? এরকম আমরা জানি যে ঘটনাটা এরকম। যোগানন্দ মহারাজ একটা কড়া কিনতে গেছেন। তো কড়াটা যাচাই না করেই একটা ফাটা কড়া কিনে নিয়ে এসছেন। তো ঠাকুর দেখি তাকে বললেন, তুই ফাটা কড়া কিনে নিয়ে এসছেন কেন? না দোকানিকে বিশ্বাস করে তুই যা দিল তাই নিয়ে চলে এলি? তো যোগানন্দ মহারাজ তো কোনো দাম দস্তুর না করে আরও 5টা দোকান না ঘুরে যখন এই কড়াটা কিনে নিয়ে এসছেন, তখন ঠাকুর তাকে বুঝিয়ে বললেন যে, দেখ, যখন কোনো জিনিস কিনবি তখন জিনিসটার উচিত মূল্য 5টা দোকান ঘুরে জেনে নিবি। মানে কত বাস্তব, ভাবাই যায় না। এদিকে মুহুর্মুহ সমাধি হচ্ছে, আবার এইসবগুলো নিয়ে তার টনটনে জ্ঞান। আবার কি বলছেন
আমরা তো এখন এত ফ্রি করি, এটার সঙ্গে ওটা গিফট, এটার সঙ্গে সেটা। ঠাকুর বলছেন যে কোনো দ্রব্যের যদি কোনো ফাও থাকে তখন ফাও বলতেন গ্রামের লোকেরা, সেইটাও নিয়ে আসতে ভুলবি না। আর কিছু বলার নেই। তো এই বিষয়ে আমার মনে হয় যোগানন্দ মাঝে আর কোনো দিন ভুল হয়নি। আচ্ছা, দ্বিতীয়, আরেকবার যোগেন মহারাজ কলকাতা থেকে নৌকা যোগে দক্ষিণেশ্বর আসছিলেন। তো সেই নৌকায় যোগেন মহারাজকে দেখে যাত্রীদের মধ্যে কয়েকজন ঠাকুরের নিন্দা করতে শুরু করলেন। যা হয়, মানে এখনও যেটা সেই একই জিনিস আছে, উস্কানো একটু। তো উনি তো খুব শান্ত স্বভাবের মানুষ, কোনো প্রতিবাদ না করে চুপ করে রইলেন। পরে ঠাকুর জানতে পেরে অসন্তোষ প্রকাশ করেন এবং বললেন যে শাস্ত্রে কী আছে জানিস, গুরু নিন্দাকারীর মাথা কেটে ফেলবে অথবা সে স্থান পরিত্যাগ করবে। যারা মাথা কাটতে পারবে না তাদের পক্ষে আরেকটা তিনি দিলেন, সবাই তো আর পারবে না। তুই মিথ্যা রটনের একটা প্রতিবাদ করলি না। আরেক আছে, আরেকটা শিক্ষা। আরেকদিন সকালে ফলহানির কালী পুজোর পরের দিন ঠাকুরের ঘরে ফল মিষ্টি এসব বরাদ্দ ছিল। তো সেসব না আসার জন্য ঠাকুর খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন। তো এই ব্যস্ততাকে যোগেন মহারাজ একদম ভালো জায়গায় দেখেননি। কী ফল মিষ্টি আসেনি বলে এত ব্যস্ত কেন? কিন্তু যোগেন মহারাজ তো ঠাকুরের মনের ভাব বুঝতে পারেননি। ঠাকুরের ভাব এটাই যে রানী রাসমণি ভক্ত সেবার জন্য এই সম্পত্তি দান করেছেন। প্রসাদী ফলমূল ঠাকুরের ঘরে এলে ভক্তদের সেবায় লাগবে। যখন তিনি ঠাকুরের এটা বুঝতে পারলেন তখন যোগেন মহারাজ ভাবলেন যে ঠাকুরের সামান্য কাজের মধ্যে কত গভীর অর্থভাব রয়েছে। আর এক আছে, ধর্মজীবন সম্পর্কে আমরা মনে করি যে ধর্মজীবনে দয়া করুণা এগুলো থাকবেই, অবশ্যই থাকবে। কিন্তু এই দয়া কখনো কখনো সাধকের জীবনে অন্তরায় হয়ে যায়, নানা রকম সমস্যা ডেকে নিয়ে আসে। তো এই একটি ঘটনার মধ্যে স্বামী যোগেন মহারাজকে ঠাকুর শিক্ষা দিলেন। একদিন তার একটি কাপড়ের বাক্সে আরশোলা দেখে যোগেন মহারাজকে বললেন যে আরশোলাগুলোকে বাইরে মেরে ফেলতে বললেন। তো যোগেন মহারাজ দয়া পরবশ হয়ে আরশোলাকে ছেড়ে দিয়ে এলেন। ঠাকুর তাকে তিরস্কার করে বললেন যে তোকে আমি বললাম মারতে, তুই এগুলো ছেড়ে দিয়ে এলি? যেমনটি বলবো ঠিক তেমনটি করবি। আদেশ দেন ভবিষ্যতে যেন এর অন্যথা না হয়। কঠোর তপস্বী সুখদেবের মতো পরম পবিত্র যোগানন্দকে ঠাকুর বৈষয়িক শিক্ষাদান করে যুগোপযোগী সাধক করে তুলেছিলেন। স্বামী শারদানন্দ অর্থাৎ শরৎ মহারাজ যেমন শ্রী শ্রী মায়ের দাড়ি ছিলেন, তেমনি যোগীন মহারাজও মায়ের দাড়ি ছিলেন। তিনি মন প্রাণ ঢেলে মায়ের সেবা করেছেন। তো আমরা এখন মায়ের সেবার তিনি কিভাবে করেছেন, কিভাবে মায়ের সঙ্গ করেছেন সেই নিয়ে একটুখানি আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুরের অভাবে বা লীলা সংবরণে শ্রী শ্রী মা একেবারে শোকাকুলা হইয়া পড়লেন। সেই জন্য তীর্থভ্রমণে বৃন্দাবনের তীর্থভ্রমণে শ্রী শ্রী মা বাইর হন, আর সঙ্গে ছিলেন লাটু মহারাজ, যোগেন মহারাজ, আরও কয়েকজন ভক্ত। বৃন্দাবনে তাহারা প্রায় 1 বছর ছিলেন। শ্রী শ্রী মা জপ ধ্যান এসব নিয়েই থাকতেন, আর যোগীন মহারাজও নিয়োজিত থাকতেন এক কঠোর তপস্যার মধ্যে। আর এই বৃন্দাবনে ঠাকুরের আদেশে শ্রী শ্রী মা যোগেন মহারাজকে প্রথম মন্ত্র দীক্ষা দেন, মানে বিশেষ এক ইষ্ট মন্ত্র যোগেন মহারাজকে মা দিয়েছিলেন। অতএব বলা যেতে পারে মানে ঠাকুর তো তার গুরু ছিলেন, মাকে গুরু পত্নী হিসাবে তিনি শুধু যে সেবা করেছেন তা নয়, তার দীক্ষাগুরু ছিলেন। অনেকগুলো এখানে ব্যাপার জড়িয়ে আছে। তবে এটা ঠিক যে দীক্ষার আগেও যোগেন মহারাজ মায়ের কাছে থাকতেন
এবং অনেক কাজ মা যোগেন মহারাজের উপরই নির্ভর করতেন অনেক কাজে। বিভিন্নভাবে অন্য ডেকে পাঠাতেন অন্য পার্শ্বদের সন্তানদেরকে কিছু বলার থাকলে উনি যোগেন মহারাজকে ডেকে পাঠাতেন। তো বৃন্দাবন থেকে ফিরে যোগেন মহারাজ শ্রী মাকে কামারপুকুরে নিয়ে যান। সেখানে এরপর তিনি অন্যান্য সেখান থেকে তিনি ফিরে এসে অন্যান্য গুরু ভাইদের মতো তিনিও তীর্থদর্শনে বাহির হন, কিন্তু দীর্ঘকাল বাইরে থাকা তার পক্ষে সম্ভব হলো না। তারপর 1288 খ্রিস্টাব্দে বেলুড়ে খেয়াঘাটের কাছে একটি ছোট্ট বাড়িতে যোগীন মহারাজ মাকে নিয়ে থাকতে শুরু করেন। পাশেই বড়নগর মঠ, সেখান থেকে 2-1 জন মহারাজ আসতেন মায়ের সেবায় যোগীন মহারাজকে সাহায্য করার জন্য। এখানে কিছুদিন থাকে, মা আবার জয়রামবাটিতে ফিরে যান। আনুমানিক 1891 খ্রিস্টাব্দে যোগেন মহারাজ কাশীতে তপস্যা করতে যান। সেখানে নির্জনে একটি বাগানে দিনের পর দিন জপ ধ্যানে বেহুশ হয়ে থাকতেন। খাবারের সময়টুকু পর্যন্ত দিতে চাইতেন না। একদিন ভিক্ষা করে নিয়ে এলে সেটা 2-3 দিন ধরে চালাতেন। শুকনো রুটি জলে ভিজে সেটাই খেতেন। আর এই ধ্যানমগ্ন মহাপুরুষের তখন দৈনন্দিন আহার করার সময়টাকেও একটা বাজে সময় বলে মনে হতো। আর এইভাবে থাকতে থাকতে অর্থাৎ কঠোর তপস্যায় তার একসময় শরীর ভেঙে গেল। আমাশা এইসব শুরু হলো। আর এক পাহাড়ি প্লীহা রোগে তিনি ভুগতে শুরু করলেন। যোগীন মহারাজ কাশী হইতে ফিরিয়ে আসিয়া কিছুদিন বড়নগরে বাস করেন। শরীর খুবই খারাপ, কিন্তু মুখখানি খুবই উজ্জ্বল ছিল। তপস্যার শরীর ক্লান্ত, কিন্তু মনের স্ফূর্তি ছিল দ্বিগুণ। এই সময় লাটু মহারাজ নিরঞ্জন মহারাজের সঙ্গে তিনি খুব ফুর্তি করতেন। আর এই ফুর্তির ব্যাপারটা খুব বেশি হতো গিরিশবাবুর সাথে। তিনি যখন বাগবাজারে ছিলেন তখন গিরিশবাবুর বাড়িতে তিনি প্রায় যেতেন। আর গিরিশবাবু তার এক প্রকার ডাক্তারও বলা যায়, কারণ উনি হোমিওপ্যাথিক ওষুধ দিতেন। আর এই জপ ধ্যান করে যখন মাথা ধরতো বা অন্য কোনো সমস্যাতে তিনি গিরিশবাবুর ওষুধই খেতেন। তো এরকম একদিন সকাল থেকে জপ ধ্যান করছেন, সন্ধ্যেবেলা খুব মাথা ধরেছে, গিরিশবাবু ছিলেন না। তারপর স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত, তো মহিনবাবুকে তিনি বললেন যে দেখ এক্ষুনি তুই আমাকে ওষুধ এনে দে। তো গিরিশবাবু বললে আমি ওষুধ এখন কোত্থেকে দেবো, ওকে বল দুধ চিনি ছাড়া চা খেতে। কিন্তু যোগীন মহারাজ তো চা খেতেন না। তো যোগীন মহারাজ তখন স্বামীজির ভাইয়ের অনুরোধে মানে মহেন্দ্রবাবুর অনুরোধে চা খেলেন। ইতিমধ্যে গিরিশবাবু এসে জিজ্ঞাসা করছেন, কিরে যোগীন, মাথা যন্ত্রণা সেরেছে? বললো হ্যাঁ। আর দেখলি তো আমার হোমিওপ্যাথিক ওষুধের জোর, মানে চাটাকেও মানে এখানে হোমিওপ্যাথিক ওষুধ বলে তিনি চালাতে চাইছেন। এইরকমই ছিল সম্পর্ক। আর একটা এখানে বলা যায়, মনে পড়ছে, এই ঠাকুরের শরীর যাওয়ার পর গিরিশবাবু প্রায় এই যোগীন মহারাজ প্রায় গিরিশবাবুর বাড়িতে যেতেন। সেখানে ঠাকুরের প্রসঙ্গ চলতো নানা রকমভাবে। তো একদিন গিরিশবাবুর কি মনে হয়েছে, যোগীন মহারাজকে বলছেন, এই যোগীন, ওই দিনের ঘটনা তোর মনে আছে, সেই মোমবাতি ঘটনাটা? তো এদের দুজনের সম্পর্ক এমন ছিল যে খুব বন্ধুর মতো। তো বলে মনে আর থাকবে না? বলে যোগীন মহারাজ একদম তুই করে বলতেন গিরিশবাবুকে, তুই শালা সেদিন যা খেলা খেলেছিস। বলে বল না কী ঘটনাটা বল না, মনে আছে তোর, বল না একবার শুনি। বলছে দেখ, সেদিন আমি ঠাকুরের কাছে যেতেই ঠাকুর আমাকে, মানে দক্ষিণেশ্বরের কথা, দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যেতেই বলছেন আমার মোমবাতি ফুরিয়ে গেছে, তুই বাগবাজারে গিরিশ ঘোষের কাছে যা, গিয়ে বলবি ঠাকুর পাঠিয়েছেন মোমবাতি আনতে। এখন যোগীন মহারাজ কী করবেন, যাওয়ার ইচ্ছা ছিল না, গুরুর আদেশ, ঠাকুরকে কী করে না করেন, অনিচ্ছা সত্ত্বেও গেছেন। গিয়ে গিরিশবাবুর বাড়িতে গিয়ে দেখলেন গিরিশবাবু নেই। তো তখন কিছুক্ষণ পরে দেখছেন টলতে জামা কাপড়ের ঠিক নেই, এরকম একজন এসে আমাকে জিজ্ঞাসা করছে, কী চাই?
যখন আমি বললাম যে এরকম ব্যাপার দক্ষিণেশ্বর থেকে ঠাকুর পাঠিয়েছেন মোমবাতির জন্য, তখন খুব গালিগালাজ। তো যোগীন মহারাজ তখন গিরিশবাবুকে বলছেন, তোর মুখে তখন যা ছুটছিল, আর মানে সেদিনকে খুব টেন্ডেছিলিস না রে? বললে হ্যাঁ, সেদিনকে একটা ভোজ বাড়িতে গেছিলাম, ওখানে খুব হয়েছে। তো যাই হোক, মোমবাতির প্রসঙ্গ উঠতেই গিরিশবাবু ঠাকুরকে একদম যাচ্ছে তাই গালাগাল শুরু। আর সেই সময় যেহেতু অত বড় বড় বাড়ি ছিল না, গিরিশবাবুর বাড়ি থেকে দক্ষিণেশ্বরের মন্দির বা দক্ষিণ এটা দেখা যেত। তো গিরিশবাবু বারবার ঠাকুরকে গালি ওইদিকে গালাগাল দিচ্ছেন, আর ওইদিকে তাকিয়ে ঢিপ ঢিপ করে প্রণাম করছেন, কিন্তু মোমবাতি দেওয়ার নেই। তো যোগীন মহারাজ, সে একটা এত বড় বংশের ছেলে, তাকে এসব সহ্য করতে হচ্ছে, মানে কীরকম একটা অবস্থার মধ্যে পড়েছে বোঝাই যাচ্ছে। তো অবশেষে বাতি নিয়ে তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এলেন। তো এসেই তো তার যত ভেতরের যত বিরক্তি, যত সব ঠাকুরের কাছে উনি উগলে দিলেন। আমি আপনার এমন একজনের কাছে পাঠিয়েছেন, মানে কি সে, মানে মানুষ না কি একটা এরকম। বলছে কেন, সে কী করেছে? সবই জানে, একটা মানে এর মতো। তো তখন বলছে যে সে তো বলছে, আগে আপনি বলুন তো এখানে কি মোমবাতি ছিল না? বলছে না, সে আগে বল তোকে কি বলেছে। যে মোমবাতির কথা বলতেই সে তো প্রথমে খুব গালিগালাজ শুরু করে, আর গালিগালাজ করে, আর আর তখন দক্ষিণেশ্বরের দিকে মুখ করে ঢিপ ঢিপ করে প্রণাম করে। তখন ঠাকুর তাকে বলছেন, তুই শুধু তার গালাগালটাই দেখলি, এখানকার ভক্তির কথাটা দেখলি না? তো যোগীন মহারাজ অবাক, মানে মানে এরকমভাবে এই ঘটনাটাকে যে ঠাকুর এইভাবে নেবেন সে ভেবেই পায়নি। পরে যোগীন মহারাজ স্বামীজিকে জিজ্ঞাসা করছেন যে তুমি গালাগালও দিচ্ছ আবার ঠাকুরকে প্রণাম করছো, এটা আমি সেদিনকে বুঝতে পারিনি। গিরিশবাবু বলছেন, ঠাকুর আমার কাছ থেকে মোমবাতি চাইতে এসছেন, এই আনন্দ আমি ধরে রাখতে পারিনি। মানে এটা যে তার অহেতুক কৃপা, অহেতুক করুণা আমার প্রতি, আমার বুঝতে বাকি রইল না। যার কাছ থেকে মোমবাতি চেয়ে পাঠিয়েছেন সেও তো কম যায় না। ঠাকুর তার সম্পর্কে বলছেন, ও আমার ভৈরব, ভক্ত ভৈরব। তো বলছে আমার মধ্যে এত আনন্দ হচ্ছে যে আমি সেই আনন্দটাকে কী করে প্রকাশ করব। আমার তখন, আমি নিজেও ঠিক নেই, আমার মধ্যে তখন ওইসবই বেরিয়ে আসছে। এটা আমার আনন্দের প্রকাশ। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে, কথা নয়, ভাগবতেরই অংশ এটা। কালীয় দমনের পর শ্রীকৃষ্ণ কালীয়কে জিজ্ঞাসা করছে, তুমি তো দেখছি আমারই ভক্ত, তাহলে তুমি আমাকে বিষদাস বসালে কেন? তো কালীয় তখন হাত জোর করে বলছেন, প্রভু তুমি তো আমাকে বিষ ছাড়া কিছুই দাওনি, তাই বিষ দিয়েই তোমার সেবা করলাম। তো গিরিশবাবুরও এখানে সেই একই অবস্থা, তিনি অমৃত পাবেন কোথায়? ঠাকুরের কাছে তো তখন যাতায়াত শুরু করেছেন, আস্তে আস্তে অমৃতের ভাগিদার হবেন। তাই তখন তার কাছে যা ছিল তাই দিয়েই তার ভাবভক্তি তিনি প্রকাশ করেছেন। ঠাকুর পরে শুনে বলেছেন, দেখ ওদের পথ আলাদা, ওদের বীরভাব। 1892 খ্রিস্টাব্দে শ্রী শ্রীমা কলকাতায় আসিলে জগন্নাথ মহারাজ আবার মায়ের সেবায় নিযুক্ত হন। পরের বছর জগদ্ধাত্রী পূজা, ঠিক সেই জগদ্ধাত্রী পূজার আগে মা জয়রামবাটি চলে যান, এবং জগদ্ধাত্রী পূজার চলে গেলেন মানে বিভিন্ন সেখানে তো কাজকর্ম আছে, মাকে সব করতে হবে। তো মা একটু আগে যেতেন, এই কারণে সব জিনিসপত্রর আয়োজন করার সঙ্গে সঙ্গেও বাসন কোসন মাজাও একটা ব্যাপার ছিল, অনেক বাসন মাজতে হতো মাকে। তো জগন্নাথ মহারাজ সেসব দেখে এই বছর ঠিক করলেন যে আর মাকে বাসন মাজতে দেবো না, মাকে সব কাঠের বাসন করিয়ে দেবো। তো উনি যে অল্প অল্প পয়সা পেতেন সেগুলো উনি জমিয়ে রেখেছিলেন। তো মায়ের জন্য তিনি
এই কাঠের বাসন যেমন বারকোষ, লটকেন, সিংহাসন, চৌকি, এগুলো সব বানিয়ে দিয়েছিলেন। তো বানিয়ে দিয়ে মাকে বলছেন যে মা, তোমাকে আর বাসন মাজতে যেতে হবে না। তো মাতৃগত প্রাণ যোগানন্দ মহারাজ এইভাবে আরও নানাভাবে মায়ের সেবা করেছেন। সেই জন্য মা তো বলছেন যে আমার ভার কি সবাই নিতে পারে? পারে এক যোগিন, পারত এক যোগিন, আর পারে শরৎ। তখন যোগিন মহারাজের শরীর চলে গেছে। মা এই কথাটা তখন বলেছিলেন। ওনার চরিত্রের কয়েকটি বিশেষ দিক ছিল। বদ হজম বা হজম হতো না বলে তিনি ঝোল ভাত ছাড়া তার কিছুই খেতে পারতেন না। তো ওই পেট রোগা মানুষটার একটা অদ্ভুত আকর্ষণীয় শক্তি ছিল। যে তার কাছে আসতে তাকে দেখি মোহিত হয়ে যেতেন। এই দেখি মোহিত হওয়া মানে এখানে একটা বলতেই হবে যোগীন মহারাজের চোখ। সেই যোগীন মহারাজের চোখের প্রশংসা ঠাকুর, স্বামীজি দুজনেই করেছেন। ঠাকুর বলতেন, স্বামীজি বলতেন জগন্নাথের চোখ, আর ঠাকুর তো তাকে জগন্নাথ বলিয়েছেন। যখন কাম দমনের উপায় নিয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করেন যে কীভাবে কাম দমন করা যায়, তখন ঠাকুর তাকে প্রথমে বলেছিলেন, তুই তো জগন্নাথ, তোর আবার কাম কী রে? পরে যোগীন মহারাজ যখন আরও কিছু এটাতে এসব বললে তো আর কাম যাবে না, আর আরও জোরাজোরি করেন, তখন বললেন যে হাততালি দিয়ে হরিনাম করবি, তাহলে যাবে। ঠাকুরের কথা মতো যোগীন মহারাজ তাই করতে শুরু করলেন এবং দেখলেন যে তার ফলও প্রত্যক্ষভাবে হাতে হাতে পেলেন। আর মা যোগীন মহারাজের সম্পর্কে বলেছেন যে ও হচ্ছে কৃষ্ণ সখা গাণ্ডীবী অর্জুন। বাগবাজারে যখন যোগীন মহারাজ মায়ের সেবায় আছেন, তখন যোগীন মহারাজের স্ত্রীও মায়ের, বাগবাজারে না, নীলাম্বরবাবুর বাগানবাড়ির বাগানবাড়িতে মায়ের সেবাতে যোগীন মহারাজের মা কিছুদিন ছিলেন, যোগীন মহারাজের স্ত্রী কিছুদিন ছিলেন। আর যোগীন মহারাজ মায়ের সব তত্ত্বাবধান করতেন। কিন্তু সেখানে তার স্ত্রী থাকলেও তার এসব ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ ছিল না। তার ভাব এত গভীর, এত উঁচু ছিল যে তিনি আর কয়েকজন ভক্ত মহিলা যেমন মায়ের সেবায় থাকতেন, যোগীন মহারাজও সেই রকমভাবেই তাকে মনে করত, যে সেখানে যে তার এরকম একজন আছেন, তাকে দেখে কোনোদিন সেটা কেউ বুঝতে পারেনি। মানে এই জন্যই বলছি তার চরিত্রের একটা বিশেষ দিক। আর তার কাছে যখন ঠাকুরের কথা কেউ শুনতে চাইতো, তিনি ঠাকুরের প্রসঙ্গ তো করতেন, কিন্তু অন্য কথা জিজ্ঞাসা করলে বা বলতে গেলে তুমি চুপচাপ থাকতেন। তিনি আর ওসব অন্য বিষয় নিয়ে একদম বেশি কোনো কথা বলতেন না। ইভেন এমনকি নিজের শরীর নিয়েও কেউ জিজ্ঞাসা করলে কেমন আছেন ইত্যাদি, উনি ভালো মন্দ বলতেন, নাহলে চুপচাপ থাকতেন। 1894 সালের প্রথম দিকে তিনি শ্রী শ্রী মাকে নিয়ে বিহারের কৈলাসে যান। তখন বলরামবাবু দেহ রেখেছেন, তাই শোকাহতা তার স্ত্রী শোকাহতা কৃষ্ণভাবিনী দেবীকে নিয়ে তিনি কৈলাসে যান। এরপর সাধারণত তিনি বলরাম মন্দিরে থাকতেন। এই বলরাম মন্দিরে থাকাকালীন ভক্তরা তার কাছে এসে তার সঙ্গে মেশার সুযোগ পেয়েছিলেন। আর আমরা তো আগেই বলেছি, এই সময়েই শ্রীরামকৃষ্ণ পুতিকার অক্ষয় কুমার সেন ওনাকে তার বাল্য জীবন সম্পর্কে বা তার বলে যে জীবন বৃত্তান্ত জেনেছিলেন। আর কুমুদ বন্ধু সেন সেগুলো পরে স্মৃতিচারণ করেছেন। এই বলরাম মন্দিরে অনেক তরুণ যুবকও তার কাছে আসতো ঠাকুরের সম্পর্কে নানা রকম কথা শুনতে। তিনি তাদের ত্যাগ বৈরাগের কথা বলতেন এবং এরা পরবর্তী জীবনে রামকৃষ্ণের সঙ্গে যোগদানও করেছেন। আজকে যে বেলুড় মাঠে ঠাকুরের বিরাট উৎসব হচ্ছে, এও যোগানন্দজি মহারাজের এর মূলেও তিনি।
তারই প্রথম চেষ্টা বা প্রেরণাতে এই উৎসব শুরু হয়। 1895 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে খুব বড় করে উনি ঠাকুরের প্রথম জন্মোৎসব করেছিলেন। তারপর দক্ষিণেশ্বর কর্তৃপক্ষের সঙ্গে কিছু মতবিরোধ হওয়ার জন্য সেই উৎসব ওখানে করা সম্ভব হয়নি। 1897 সালে খ্রিস্টাব্দে তিনি বেলুড়ে গঙ্গার তীরে দাঁড়িয়ে ঠাকুর বাড়িতে উৎসব করেছিলেন। আর সেই সময় আহিরিটোলার সব স্বেচ্ছাসেবকরা সেই উৎসবে খুব জগনানন্দ মহারাজকে সাহায্য করেছিলেন। মানে ওনার আকর্ষণ শক্তিটা এমনই ছিল যে ইয়ং ছেলেরা খুব ওনার প্রতি আকৃষ্ট হতেন। আর একটা আছে 1897 খ্রিস্টাব্দে আলমবাজার মঠে যোগীন মহারাজের উপস্থিতিতে সর্বপ্রথম শ্রী শ্রী মায়ের জন্মতিথি উৎসব হয়। সেখানে পূজা হোম হয়েছিল, 10 জন ভক্ত উপস্থিত ছিল। এই বলরাম মন্দিরে ঠাকুরের প্রসঙ্গ করতে করতে একদিন তিনি বলছেন ঠাকুর সম্পর্কে, তখন ঠাকুরের কথা কি কিছু বুঝতে পারতাম, এখন তার কিছু কিছু বুঝতে পারা যাচ্ছে। কত গভীর, কত সূক্ষ্ম ছিল তার কাজ, তার কথা। মহাপ্রভুর সম্বন্ধে একটি কথা চলিত আছে, মহাভাবে মহাপ্রভু দাঁড়াইয়া মতিলা, ভক্তগণ বলে প্রভুর এও এক লীলা। আমাদের ঠাকুরের সম্বন্ধ তাই বোধ হচ্ছে। কি অদ্ভুত তার দূরদৃষ্টি ছিল। যত দিন যাচ্ছে বুঝতে পারছি তার চলা বলা এক এক লোকের প্রতি এক এক রকম, কোনোটাই নিরর্থক নয়। এই দেখো না স্বামীজির, যখন তিনি বলতেন, অর্থাৎ ঠাকুর বলতেন স্বামীজির সম্পর্কে, কেশবের চেয়ে 18 গুণ শক্তি স্বামীজির মধ্যে আছে, সে বিশ্বকে শিক্ষা দেবে, সে জগৎকে শিক্ষা দেবে। তখন এসব কথা কে বিশ্বাস করত? আর আজ দেখো স্বামীজির ভেতরে কি অদ্ভুত শক্তি। পৃথিবীর সব বড় বড় পণ্ডিতরা তার বক্তৃতা শুনে অবাক হয়ে গেছে, আর তার পাণ্ডিত্য দেখেও সব অবাক। ঠাকুরের শক্তি নরেন্দ্রের ভিতরে কেমন খেলা করছে, যে দেখছে সেই মাথা হেঁট করছে। তো বোঝাই যাচ্ছে যে স্বামীজিকে যোগেন মহারাজ কীভাবে দেখতেন। স্বামীজিও যোগীন মহারাজকে কতটা বিশ্বাস করতেন সেটা এই ঘটনার মধ্যেই বুঝতে পারা যায়। বেলুড় মঠের জন্য নির্বাচিত ভূমিখণ্ড যখন সব ক্রয় করা হলো, তখন সেটা পাকাপাকি করার জন্য স্বামীজি যোগেন মহারাজকে মঠে পাঠালেন যে তুই দেখে আয়। যোগেন মহারাজ দেখে এসে বললেন যে জমি খুবই সুন্দর, ফলাও জমি, সুন্দর জমি, তুমি একবার দেখে এসো। কিন্তু স্বামীজি আর গেলেন না, যোগীন মহারাজের কথা বিশ্বাস করি সেটা ফাইনাল করলেন। এরপর যোগীন মহারাজের শরীর আরও খারাপ হতে থাকে। স্বামীজি নিজে 1897 মে মাসে আলমোড়ায় যোগানন্দজিকে নিয়ে যান। সেখান থেকে 20 মে স্বামী ব্রহ্মানন্দকে লিখে পাঠান যোগেন ভালো আছে। কিন্তু সেখানে তিনি বেশি দিন থাকতে পারলেন না, মাস 2 থেকে আবার চলে আসেন। তার শরীর খারাপ হতে থাকে, 2 মাস থেকে চলে আসেন। আর পীড়া বাড়ছে এই সংবাদ পেয়ে স্বামীজি পত্রের নির্দেশ দেন রাজা মহারাজকে যে যোগেনের চিকিৎসার জন্য যেন কোনো ত্রুটি না হয়, আসল ভেঙেও টাকা খরচ করবে। আর স্বামীজির এই কথার মধ্যেই ফুটে ওঠে যে তিনি যোগানন্দ মহারাজকে কীভাবে দেখতেন। যখন শেষ সময় শেষ রোগশয্যা তিনি গ্রহণ করেছেন, মানে স্বামী যোগানন্দ মহারাজ, তখন স্বামীজি বলে উঠেছিলেন, ওরে যোগেন, তুই বেঁচে ওঠ, আমি মরি। অবশেষে 1899 খ্রিস্টাব্দের 28 মার্চ
বিকাল 3:10 সেই সময় উপস্থিত হলেন। সেদিন স্বামী শিবানন্দ তাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, যোগিন, ঠাকুরকে মনে আছে তো? তিনি তাহাতে বলিয়াছিলেন, আরও খুব বেশি মনে আছে, আরও বেশি, আরও বেশি। এরপরেই এই সমাধিবান মহাযোগী মহাপুরুষ তার পরম ধামে আশ্রয় লাভ করেন। স্বামীজি ইহা বলিয়াছিলেন, কড়ি খসল, এবার ধীরে ধীরে বর্গা সব খসে পড়বে। শ্রী শ্রী মাও ইহাতে মর্মাহত হইয়া বলিয়াছিলেন, বাড়ির একখানি ইট খসল, এবারে সব যাবে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।